দেশে যত বড় বড় শহর আছে তার মধ্যে এটি অন্যতম একটি বড় শহর। নাম মির্জানগর। রাজ্যের মধ্যে যত ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ট্রাভেল এজেন্সি, কুরিয়ার সংস্থা ইত্যাদি আছে, তাদের বেশিরভাগেরই হেড অফিস এই শহরে আছে। কর্মব্যস্ত এই শহরে বহু লোকজনের আনাগোনা। এই মৃজানগরে যত বড় বড় বিল্ডিং আছে তার বেশিরভাগই অফিস বিল্ডিং। রেসিডেন্সিয়াল বিল্ডিং তার মধ্যে খুবই কম। অল্প কিছু ফ্ল্যাট বাড়ি থাকলেও তার দাম আকাশ ছোঁয়া। যা ভাড়া তা সাধারণ মানুষের জন্য দেওয়া এক প্রকার অসম্ভব। তাই বলে এই নয় যে এই শহরে লোকজন বসবাস করে না। মেন রাস্তা, অফিস, দোকানের আড়ালে নয়তো গলির ভিতরে অনেক বস্তি আছে, যেখানে অনেক লোকজন বসবাস করে ছোট ছোট ঝুপড়িতে। কেউ সরকারি জায়গা দখল করে অথবা কেউ ভাড়া নিয়ে থাকে। এইসব জায়গায় যারা থাকে তারা প্রায় সকলেই শ্রমিক। কোনো অফিসের কাজ করে নতুবা মুটের কাজ করে, কেউ বা গাড়ি চালায়। অর্থাৎ সবাই প্রায় তুলনামূলক কম রোজগারি গরিব মানুষ। এটি এমনই একটি বস্তি। এই জায়গাটার নাম মহেশ কলোনি। এখানে এই ঝুপড়িটা ভাড়া নিয়ে থাকে পাশের রাজ্য থেকে আসা মহাদেব আর কার্তিক। আগে মহাদেব একাই এখানে থাকতো। মৃজানগরে মুটের কাজ করত, মানে জিনিসপত্র বওয়ার কাজ। মাস ছয়েক আগে খুড়তুতো ভাই কার্তিককে এখানে নিয়ে এসেছে। কার্তিকের বাবা মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়। ক্লাস 8-এ পড়া কার্তিকের ওপর সমস্ত রোজগারের চাপ এসে পড়ে। মহাদেব কার্তিককে তাই এখানে নিয়ে চলে আসে। মহাদেবের পরিচিত একজনের অটো চালায়। সারা দিন অটো চালিয়ে যা রোজগার হয় তার একটা বড় অংশ অটোর মালিককে দিয়ে দিতে হয়। একদম সকালেই কার্তিক তার অটো নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বের হয়ে যেত। তারপর শহরের প্রধান সড়কে উঠে ঘোরাঘুরি শুরু করে দিত নতুন ভাড়ার আশায়। আর বিভিন্ন জায়গা থেকে প্যাসেঞ্জার তুলে ভাড়ার বিনিময়ে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিত। পারিবারিক দায়বদ্ধ পরিশ্রমী কার্তিক সারা দিন শহরের বিভিন্ন প্রান্তে ঘুরতে থাকত। সারা দিন কঠোর পরিশ্রম করার পর অনেক রাত্রিবেলা যখন সারা কলোনি ঘুমিয়ে পড়ত, তখন কার্তিক তার অটো নিয়ে বাড়ি ফিরত। এটা হচ্ছে মহাদেব আর কার্তিকের গ্রাম সমস্তিপুর। এখানকার মানুষের চাষবাস ছাড়া আর কোনো উপার্জনই নেই। গ্রামের বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা আর আগের মতো বাবা কাকাদের চাষবাসের উপর ভরসা করে না। উপার্জনের জন্য দূরের শহরে চলে যায়, যেমন মহাদেব আর কার্তিক চলে গেছে। বাইরে গেলে পয়সা রোজগার হয় বটে, কিন্তু কত বৃদ্ধ মা বাবারা একা হয়ে যায়। এই 6 মাসে কার্তিকের মা একটা খবর পর্যন্ত পায়নি তার ছেলে কেমন আছে, কি করছে। তাই দিনের বেশিরভাগ সময় দুয়ারে বসে থাকে আর মাঝে মাঝেই হাঁটুতে মুখ গুজে নীরবে কাঁদতে থাকে। কার্তিকের মায়ের অবস্থা দেখে পাড়ার প্রতিবেশীদেরও বেশ খারাপ লাগতো। তাই কেউ কেউ এসে ওনাকে সান্ত্বনা দিয়ে যেত। চিন্তা করো না কাকি, কার্তিক ভালোই আছে। শহরে গিয়ে কেউ তো আর বসে থাকে না, অনেক কাজ করছে নিশ্চয়ই। একটু অপেক্ষা করো, দেখবে কার্তিক ঠিক বাড়ি ফিরে আসবে। কার্তিকের মায়ের যেন মন মানে না, কোনো কথা বলে না, শুধুই চেয়ে থাকে। আসলে মায়েদের কষ্টটার কোনো সান্ত্বনা হয় না। এদিকে কার্তিক যে দেশের বাড়ি ভুলে বসে আছে তা কিন্তু মোটেই নয়। দাদা মহাদেব এখানে নিয়ে আসার সময় কথা বলেই নিয়ে এসেছিল। ওখানে গিয়ে বাড়ি যাব করলে হবে না, বেশি বাড়ির চিন্তা করলে চলবে না। বাড়ির কথা ভুলে থাকতে হবে, আর 1 বছরের আগে বাড়ি আসার নামও করা যাবে না। দাদার এইসব কথা মনে করে টু শব্দটি পর্যন্ত করে না। যত মন খারাপই করুক না কেন, তাও গুমড়ে গুমড়ে থাকে। দেশের বাড়ির টান কতটা হয় সেটা বোঝা যায় যখন কেউ অনেক দিন বাড়ি ছেড়ে দূরে থাকে। একদিন খুব সকালে মহাদেব পাশের জিন্দল বস্তির দিকে গিয়েছিল। অনেক বন্ধু বান্ধব থাকে ওখানে, একটু গল্প গুজব করতে। আজ ওখানে গিয়ে জানতে পেরেছে ওদের গ্রাম সমস্তিপুরের রাজেশ কাল বাড়ি যাচ্ছে। জানিস তো ভাই, কাল রাজেশ বাড়ি যাচ্ছে। আমি ওকে বলে দিয়েছি কাকির সঙ্গে একবার দেখা করতে। কাকিকে যেন বলে কার্তিক ভালো আছে, চিন্তা না করতে।
আর সামনের মাসে আমি দুদিনের জন্য একটা দরকারে বাড়ি যাব। ওই সময় কার্তিক যা টাকা পয়সা জমিয়েছে সেটা না হয় তখনই দিয়ে আসবো, এটাও বলে দিতে বলেছি। বুঝেছিস? কথাটা শুনে কার্তিকের খুব আনন্দ হলো। ভাবলো যাক, একটা খবর তো যাবে, আর রাজেশ ফিরে এলে মায়ের খবরটাও পাওয়া যাবে। ঠিক দুদিন পর রাজেশ বলে ছেলেটি বাড়ি পৌঁছে পরদিন সকালেই কার্তিকদের বাড়িতে গিয়ে কার্তিকের মাকে সব বলল, যা যা মহাদেব বলতে বলেছিল। কার্তিকের মা তো এতদিন পর হাঁপ ছেড়ে বাঁচলো, ছেলের খবর পেয়ে খুব আনন্দ পেল। ঠিক 1 মাস পর আজ মহাদেব দেশের বাড়ি যাচ্ছে, তাই মির্জানগরের নিকটবর্তী পানিগড় স্টেশনে এসে হাজির হয়েছে। ট্রেনের জন্য অপেক্ষা করছে। মহাদেবকে ট্রেনে তুলে দেওয়ার জন্য কার্তিকও স্টেশনে এসেছে। মহাদেবের নিজের ব্যাগের সঙ্গে কার্তিকও তাকে একটা ব্যাগ দিয়েছে, তার মাকে দেওয়ার জন্য, যাতে আছে তার জমানো টাকা, মায়ের জন্য কেনা একটা নতুন শাড়ি, আর মাকে লেখা একটা চিঠি। নির্দিষ্ট সময়ের 10 মিনিট পর খাপড়া এক্সপ্রেস প্ল্যাটফর্মে ঢুকল। এই গাড়িটা সমস্তিপুর স্টেশনে দাঁড়ায়। এই খাপড়া এক্সপ্রেসে করেই মহাদেব তার দেশের বাড়ি যাবে। এখান থেকে সোজা বাড়ি চলে যাবি, আজ আর গাড়ি বের করতে হবে না, আর সাবধানে থাকবি। আস্তে আস্তে ট্রেনটা চলতে আরম্ভ করে দিল। ট্রেনটা সকাল থেকে এক টানা আসার পর বিকেলবেলা উধমগড়ে একটা স্টেশনে এসে থামলো। এই এক্সপ্রেস ট্রেনটার এটাই প্রথম স্টপেজ। এখানে প্রচুর লোকজন হুড়মুড়িয়ে নেমে পড়ল। তারপর আবার ট্রেনটা ছেড়ে দিল। ট্রেনটা প্রায় খালি হয়ে গেল, অল্প কয়েকজনই প্যাসেঞ্জার রইল। আর কিছুক্ষণের মধ্যেই পাহাড়ের কোলে সূর্য ঢলে পড়ল। চারিদিকে ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। ট্রেনটা তার নিজস্ব গতিতে অন্ধকার ভেদ করে সামনের দিকে এগিয়ে চলল। একে ফাঁকা ট্রেন, তারপর রাত নেমে গেছে, তার উপর ট্রেনের দুলুনি। মহাদেব বসে বসেই ঘুমোতে লাগলো, কারণ সমস্তিপুর যেতে এখনো অনেকটা সময় বাকি। ট্রেন একটু লেট করলে হয়তো ভোর হয়ে যাবে। যেহেতু কার্তিকের ব্যাগটাতে টাকা আছে, তাই ওই ব্যাগটা হাতের সামনে রেখেছে। রাতের ট্রেনে এমন কিছু লোক থাকে যারা ঠিক এমন সময়ের অপেক্ষাতেই থাকে, যখন প্যাসেঞ্জার কম থাকে, আর যারা থাকে তারা বেশিরভাগই ঘুমিয়ে থাকে। পাশের বাথে এমনই একজন ছিল। ট্রেনটা একটু ধীর গতি হতেই উঠে দাঁড়ালো, তারপর নিঃশব্দে সামনের দিকে এগিয়ে গেল। এরপর ঠিক কি হতে চলেছে তা জানার জন্য আমাদের এই গল্পের দ্বিতীয় অংশ অবশ্যই দেখতে হবে। আর তার জন্য আমাদের চ্যানেল চকিতকিত বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। আর এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর অনেক শেয়ার করো। ধন্যবাদ।